নমস্কার, ট্রেডিং হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে ট্রেডিং হাব বলে যে ইউটিউব চ্যানেল আমাদের, এখানে সম্পূর্ণরূপে স্টক মার্কেট রিলেটেড অ্যানালিসিস করা হয়। মার্কেট রিলেটেড কমপ্লিট যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেটা আমরা করে থাকি, যেটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে। আজকে যে ইউটিউব ভিডিও আমরা তৈরি করেছি, এখানে আপনারা মার্কেট রিলেটেড অ্যানালিসিস দেখে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা এখানে যে ফটোতে দেখতে পাচ্ছেন, যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য প্যানিক সেলিং ফ্রম রিটেল ইনভেস্টর। আপনারা সকলেই জানেন যে রিটেল ইনভেস্টরদের মার্কেটে একটা প্যানিক সেলিং চলছে। সেটা কেন চলছে? ফিয়ার বলে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো আজকে এই বিষয়ের ওপরে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব, পূর্ণাঙ্গ ডাটা শো করে ডাটা অ্যানালিসিস করব, তার উপরেই আজকে মার্কেটের বিশ্লেষণ থাকবে। সো মার্কেট এই মুহূর্তে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিটেল ইনভেস্টরদের একটা বাইং সেলিং চার্ট। একটা গ্রাফ দেওয়া হয়েছে। এই গ্রাফের মাধ্যমে আমরা বোঝাবো যে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে যে শুরু হয়েছে, সেখানে কিভাবে রিটেল ইনভেস্টররা প্যানিক সেলিং করছে, কেন করছে, কি তার কারণ, এবং কি ঠিক হবে কি ভুল হবে, সমস্ত কিছু আমরা ধীরে ধীরে বিশ্লেষণের পথে যাচ্ছি। এই যে এই চার্টটা রয়েছে, এটা হচ্ছে রিটেল ইনভেস্টরদের একটা প্যানিক সেলিং চার্ট, যেটাকে গ্রাফ আকারে দেখানো হয়েছে। আমি সবার প্রথমে নিফটির চার্টে আসব। এটা হচ্ছে নিফটির 1 ডে টাইম ফ্রেম। আপনারা সকলেই জানেন যে আমি আমার ইউটিউব প্রতি ভিডিওর শুরুতে নিফটির চার্টকে ওপেন করে সেখানে অ্যানালিসিস করার চেষ্টা করি। আপনারা এটা যেটা নিফটি চার্ট দেখতে পাচ্ছেন, এটা নিফটি 50-র 1 ডে টাইম ফ্রেম। এখানে যেটা মার্কিং করা হয়েছে, এটা হচ্ছে এটিএইচ মানে অল টাইম হাই, মানে নিফটির যেটা অল টাইম হাই ছিল 26,277, সেই পয়েন্ট মার্কিং করে এখানে এই চার্টকে অ্যানালিসিস করছি, যেটা ছিল গত বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। আমরা কি দেখেছি যে মার্কেট যখন ধীরে ধীরে এইখান থেকে যাওয়া শুরু করেছিল, মানে 2024-এর শেষের দিকের কথা বলছি, উঠতে উঠতে মার্কেট একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল। সেটা কোথায় না, ঠিক এরকম জায়গাতে। সেটা কত ছিল? 26,277। যেই মুহূর্তে আমাদের বুল মার্কেট তার বুল রান খতম করে, অর্থাৎ শেষ করে, যখন নিচের দিকে আসা শুরু হয়েছিল অথবা মার্কেট সাইকেল চেঞ্জ হচ্ছিল, সেই সময়ে আমরা পূর্ণাঙ্গ রূপে ঢুকে গেছিলাম একটা বিয়ারিশ ফেজের মধ্যে। আমি বারবার বলে থাকি এবং আপনাদের এটা মনে রাখতে হবে যে মার্কেট যখন তার বুল রান শেষ করবে, বিয়ারিশ ফেজের দিকে ঢুকবে, তখন মার্কেটে 360 ডিগ্রি একটা চেঞ্জেস আসে। কেমন 360 ডিগ্রি চেঞ্জেস? বেয়ারিশ মার্কেটকে মনে রাখতে হবে সম্পূর্ণ মিনিমাম, যখন বেয়ারিশ ফেজ চলবে সেটা মিনিমাম 1 বছর চলবেই। ম্যাক্সিমাম কতদিন যাবে এটা বলাটা সম্পূর্ণই কঠিন এবং এটা কেউ বলতে পারে না। ধীরে ধীরে অ্যানালিসিসের মাধ্যমে সময় যত পার হয়, তখন আমরা বুঝতে পারি যে বেয়ারিশ মার্কেট আর কত দূর চলতে পারে। যাই হোক, এটা ছিল অল টাইম হাই গত বছরের বুল মার্কেটের শেষ পর্যন্ত। তারপর থেকে শুরু হয়েছে একটা অ্যাগ্রেসিভ সেলিং, যেটাতে আমরা একটা বেয়ারিশ মার্কেটের মধ্যে ঢুকে গেছিলাম। এই অ্যাগ্রেসিভ সেলিংয়ের মাধ্যমে কি হয়েছিল? অ্যাগ্রেসিভ সেলিংয়ের মাধ্যমে মার্কেট যে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল, অর্থাৎ এই জায়গাটায় 26,277, এই লেভেল থেকে মার্কেটকে একটা ভার্টিক্যাল ফল করিয়ে মোটামুটি 22,000-এর প্লাস মাইনাসে একটা বটম ক্রিয়েট করেছিল।
তারপরে মার্কেট এখান থেকে ধীরে ধীরে ওপরে যাওয়া শুরু করে। এখান থেকে যেতে যেতে মার্কেট, এটা যখন শুরু হয়েছিল এটাকে বলা হতো প্রাইস কারেকশন ফেজ। যখন বেয়ারিশ মার্কেটের প্রথম ধাপ সেলিং শুরু হয়, হেভি সেলিং, তখন বলা হয় প্রাইস কারেকশন ফেজ। তারপরে একটা বটম ক্রিয়েট হয়, বটম ক্রিয়েট হওয়ার পরে শুরু হয় টাইম কারেকশন ফেজ। ঠিক এই জায়গাটায় করে চলছিল একটা, এই টাইম কারেকশন ফেজের মধ্যেই কনসলিডেশন ফেজ। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক টপ লেভেলে, অর্থাৎ 26,277কে ব্রেক করেছে। ব্রেক করে ওপরে সাস্টেন করতে প্রথমে 1-2 দিন পারেনি, কিন্তু ব্রেক করলেও আমরা দেখতে পাচ্ছি কি যে নিফটিতে গ্রোথ থাকলেও কোনো রিটেল ইনভেস্টরের পোর্টফোলিওতে উল্লেখযোগ্য কোনো গ্রোথ নেই। কেন নেই, কি তার কারণ, আসুন ধীরে ধীরে আমরা বিস্তারিত আলোচনা করি। এটা হচ্ছে একটা মিড ক্যাপ নিফটির চার্ট, মিড ক্যাপ নিফটি 50-র একটা চার্ট। মনে রাখবেন এই মুহূর্তে যখন নিফটি তার অল টাইম হাইকে বারবার টাচ করছে, ব্রেক করছে এবং একটা অ্যাগ্রেসিভ গ্রোথ নিয়ে উপরে যেতে পারছে না, সেম কন্ডিশান কিন্তু মিড ক্যাপ নিফটিতেও হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন যে মিড ক্যাপ নিফটি তার অল টাইম হাইকে ব্রেক করেছে ঠিকই, ব্রেকের উপরে সাস্টেনও করছে, কিন্তু একটা যে ম্যাসিভ গ্রোথ নিয়ে ওপরে যাবে, ম্যাসিভ গ্রোথ নিয়ে ওপরে যাওয়াটা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? প্রথম কথা হলো, যখন আমরা নিফটির চার্টকে দেখছি, নিফটির চার্টে এই যে নিফটির চার্ট, নিফটি এই পজিশানে যেখানে দাঁড়িয়ে আছে না কেন এই মুহূর্তে, কিভাবে দাঁড়িয়ে আছে? কারণ হলো একটা আর্টিফিশিয়াল গ্রোথ আমরা ইন্ডেক্সের মধ্যে দেখতে পাচ্ছি। কি সেই আর্টিফিশিয়াল গ্রোথ? যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে তারা আর্টিফিশিয়ালি নিফটিকে সব সময় অল টাইম হাইয়ের কাছে ধরে রাখার চেষ্টা করছে। অর্থাৎ যেগুলো হাই ওয়েটেড স্টক রয়েছে, মানে ধরুন যেমন এইচডিএফসি বলুন, রিলায়েন্স বলুন, আদানির বড় বড় স্টক বলুন, অথবা এমআরএফের মতো স্টক বলুন, যে হাই ওয়েটেড স্টক রয়েছে, যারা ইন্ডেক্সের একটা বাল্ক পার্সেন্টেজ নিয়ে বসে আছে, সেই স্টকগুলোতে হেভি পরিমাণ কেনাকাটা করে ডিআইএদের মাধ্যমে তারা ইন্ডেক্সকে অল টাইম হাইতে ধরে রাখছে। কিন্তু বাস্তবে যদি আমরা মিড ক্যাপ নিফটিকে দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি? মিড ক্যাপ নিফটিতে যখন এখান থেকে সেলিং শুরু হয়েছিল গত বছরের শেষে, প্রথম একটা ধাপ হেভি ফলিং হয়ে যাওয়ার পরে অন্তত 1,000 পয়েন্ট যখন একটা ফল এসে গেছে মিড ক্যাপ নিফটিতে, আমরা কি দেখেছিলাম? কিছুটা রিকভারি দেখেছিলাম, অর্থাৎ এই জায়গা পর্যন্ত। তারপরে আবার যখন পুনরায় একটা সেলিং দেখেছি, তারপরে আবার কি দেখেছিলাম? এই জায়গা পর্যন্ত একটা রিকভারি, তারপরে আবার পুনরায় একটা সেল দেখেছি, তারপরে কি দেখেছিলাম? একটা রিকভারি, এই পর্যন্ত। অর্থাৎ আপনি যদি ফলো করেন ইন্ডেক্স টেকনিক্যাল চার্টে, গত বছরের থেকে যখন বেয়ারিশ ফেজে শুরু হয়েছিল, তখন প্রথম সেলিংয়ের পরে যখন আবার একটু রিকভারি করেছে, আবার সেলিং হয়েছে, আবার রিকভারি করেছে, অর্থাৎ একটা লোয়ার লো ফরমেশন তৈরি করেছে। আপনাকে তখনই বুঝে নিতে হবে যে আমরা অলমোস্ট মার্কেটের মধ্যে, অর্থাৎ বেয়ার মার্কেটের মধ্যে এন্টার করে গেছি। এতে কি হয়? রিটেল ইনভেস্টরদের হাতে, মনে রাখবেন, সব থেকে বেশি পোর্টফোলিও স্টক থাকে এবং রিটেল ইনভেস্টররা সব সময় মার্কেটে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরে কাজ বেশি করে। সুতরাং বেয়ার মার্কেটের শুরুতেই যখন মার্কেট পড়া শুরু হয়েছিল, সর্বপ্রথম যে লার্জ ক্যাপ স্টক আছে, কারণ ইন্ডেক্স কিন্তু হেভি পরিমাণ তখন নিচে আসছে, অর্থাৎ একটা ভার্টিক্যাল ফল হয়েছে। আপনি যদি এখানে ফলো করেন, আপনিও দেখতে পারবেন যে কি পরিমাণ ভার্টিক্যাল ফল এই জায়গাতে হয়েছে। অলমোস্ট 1,500 পয়েন্ট একটা ভার্টিক্যাল ফল আমরা দেখতে পেয়েছি অল টাইম হাই থেকে। তাহলে বেয়ার মার্কেটের শুরুতেই সর্বপ্রথম যেটা এফেক্ট হয়েছিল সেটা হচ্ছে লার্জ ক্যাপ সেক্টরে। মিড ক্যাপে কিন্তু তখন সেই মুহূর্তে অতটা এফেক্ট আসেনি, মিড ক্যাপে ততটা এফেক্ট আসেনি। তারপরে যখন আবার একটু রিকভারি করার চেষ্টা করেছে, এটা মিড ক্যাপে বলছি আমি,
আবার একটু যখন রিকভারি করার চেষ্টা করেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মিড ক্যাপ ইন্ডেক্সে কি দেখতে পেলাম আমরা? না, মিড ক্যাপ ইন্ডেক্সে অনেক রিটেল ইনভেস্টররা মনে করেছিল যে এই তো প্রায় 1000 পয়েন্ট 1500 পয়েন্ট মার্কেট পড়েছে, প্রায় 800-900 পয়েন্ট তো চলেই এসেছে, মানে এখান থেকে মার্কেট আরও ওপরে যাবে, এরকম একটা চিন্তাভাবনায় রিটেল ইনভেস্টররা ছিল। সুতরাং কি হয়েছে, এই জায়গাতে যারাই বাল্ক মানি ইনভেস্ট করেছিল তারা কমপ্লিটলি আবার একটা হেভি ট্র্যাপে পড়ে গেছে। প্রথমে কি বললাম যে সর্বপ্রথম আমরা দেখতে পেয়েছি যে লার্জ ক্যাপের একটা হেভি ফল, এটা ছিল লার্জ ক্যাপের, এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে টাইম মিড ক্যাপের। মিড ক্যাপের ফল যেটা হয়েছিল, মিড ক্যাপে আপনারা যদি ফলো করেন দেখুন একদম পুরোপুরি ভার্টিক্যাল ফল হয়েছে। এবং আপনারা দেখে থাকবেন মার্কেটে যখন কোনো পোর্টফোলিও খুব পরিমাণ লসে গেছে এবং কোনো পোর্টফোলিও যখন অত্যাধিক পরিমাণে মানে প্যানিক ক্রিয়েট করেছে, তার পোর্টফোলিওতে সব থেকে বেশি মিড ক্যাপ এবং লার্জ ক্যাপের স্টক ছিল। এবং আপনি যদি দেখে থাকেন স্মল ক্যাপেরও স্টক ছিল, এবং আপনি যদি দেখে থাকেন ফেব্রুয়ারি এবং মার্চ, এই দুটো মাস ফেব্রুয়ারি এবং মার্চ, প্রথমে ফেব্রুয়ারিতে একটা নর্মাল এফেক্ট এবং মার্চে একটা হেভি এফেক্ট, এই সময়তে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপে একটা অত্যাধিক প্যানিক সেলিং আমরা দেখতে পেয়েছি। আমি আপনাদের এবারে কিভাবে সেলিংটা স্টার্ট হয়েছিল এবং কিভাবে তার একটা এফেক্ট এসেছিল আমি ধীরে ধীরে এটাকে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা লক্ষ্য করেন, এটা ছিল হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে রিটেল ইনভেস্টরদের মোটামুটি একটা কারেকশানের মধ্যে থাকলেও ছোট ছোট যখন পুলব্যাক আমরা দেখতে পাচ্ছিলাম, তখন তারা বারবার করে বাই করেছে। অর্থাৎ আমি এই জায়গাটার কথা আপনাদেরকে বলছি, যখন একটা সেলিং হয়ে গেছে দেন এই জায়গা মানে কিছুটা পরিমাণ তারা রিকভার করেছে, কারণ তারা ভাবতেই পারে না যে মার্কেট বেয়ারিশ ফেজের মধ্যে গেছে। কারণ রিটেল ইনভেস্টররা তখন একটা ফোমোতে থাকে, একটা ফোমো কাজ করে তাদের মধ্যে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে কি হয়েছিল, বাইংটা একটু কমে এসেছিল, মানে এত পরিমাণ ফান্ডকে মার্কেটে তারা ইনফ্লো করাচ্ছে অথচ সেই তুলনায় তারা রিটার্ন পাচ্ছে না। ঠিক এখন যেমন সিচুয়েশানটা চলছে, আপনাদেরকে মার্কেট সাইকেলটা বুঝতে হবে যে মার্কেট কিভাবে চলে, মার্কেট কিভাবে কাজ করে। যদি আমরা মার্চ মাসকে ফলো করি, আপনি এই জায়গাটা ফলো করুন। মার্চ মাসে কি হয়েছে, একটা বাল্ক সেলিং আমরা দেখতে পেয়েছি, বাল্ক সেলিং দেখতে পেয়েছি। আপনি দেখুন, আমি এই জায়গাটাকে বলছি, অর্থাৎ এই যে মার্চ মাস, যখন রিটেল ইনভেস্টরদের এত পরিমাণ পয়সা ঢোকানোর পরেও মার্কেটে যখন প্রফিট হচ্ছিল না, ফার্স্ট সেশনে কি হয়েছে, মার্চ অনওয়ার্ডস একটা বাল্ক সেলিং আমরা দেখতে পেয়েছি, যেটাকে আমি এটাতে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। মার্চের সেলিংয়ের পরে এপ্রিলে কিছুটা আমরা কম দেখতে পেয়েছি, অর্থাৎ এই জায়গাতে যখন একটা বটম ক্রিয়েট হয়ে গেছে মার্চ মাসে 22,000 প্লাস মাইনাসে, তখন ধীরে ধীরে মার্কেট একটু ওঠার চেষ্টা করেছে। যেমন এখান থেকে কি হয়েছে, একটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করা শুরু করেছে, এইভাবে করে হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে উপরে গেছে। অর্থাৎ আমি এই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করছি, মার্কেট ফার্স্ট সেশনে রিটেল ইনভেস্টররা সবার প্রথমে মার্চে বেরিয়ে গেছে, সেটা কিছুটা প্যানিক কমেছে, যেটা এপ্রিলে সেখানেও একটা সেলিং ছিল, মেতেও একটা সেলিং ছিল, জুনেও একটা মোটামুটি সেলিং ছিল। অর্থাৎ আপনি যদি এই জায়গাটাকে ফলো করেন, মানে কনসলিডেশনের পর্যায়ে যখন গেছে, কারণ তারা আবার এতটাই ভয়ে ছিল, তারা হয়তো এই জায়গা থেকে আবার ভাবা শুরু করেছে জুন মাসে যে মার্কেট আবার অল টাইম হাইয়ের কাছে চলে গেছে, তার মানে আবারও নিচে আসবে। এবং আমি আপনাদের একটা জিনিস মনে করাই, আপনারা দেখবেন যে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে কি চলছিল তখন, যে নিফটি 20,000 আসছে, নিফটি 18,000 আসছে। অ্যাকচুয়ালি তাদের মার্কেট সাইকেল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বা তারা ডিপলি অ্যানালিসিস করে না। আমি আপনাদের জাস্ট এই চার্ট বা ছক দেখানোর মাধ্যমে মার্কেট সাইকেলকে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ
তাদের যে প্যানিক সেলিং সেটা আপনি দেখতে পেয়েছেন। হঠাৎ করে এখানে আপনি বাই দেখতে পেয়েছেন জুলাই মাসে। আপনাকে দেখাই, যখন নিফটি অল টাইম হাইয়ের কাছে পৌঁছে গেছে জুলাই, আমরা কি দেখতে পেয়েছিলাম এখানে, যে মার্কেট একটা প্যানিক সেলিংয়ের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে বাইয়ে পৌঁছে গেছে। এই সময় কি চলছিল? এই সময় যেটা চলছিল সেটা হচ্ছে যে না, আমাদের ট্যারিফ কমবে বলেছে, তার মানে মার্কেট অল টাইম হাইয়ের কাছে চলে যাবে। ভারত পাকিস্তান যুদ্ধ মিটে গেছে, ট্রেড ডিল হবে মানে অল টাইম হাইয়ের কাছে চলে যাবে বা বুল রান স্টার্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি তাই নয়। সবসময় মনে রাখতে হবে, রিটেল ইনভেস্টর সবসময় প্রতিটা হায়ার হাই বা প্রতিটা হাইতেই সবসময় বুল রান খোঁজে, এবং সেম জিনিস যখন বেয়ারিশ ফেজ চলে, প্রতিটা লোয়ার লো এবং প্রতিটা লোতেই তারা বেয়ারিশ ফেজ খোঁজে। ঠিক যেমনটা 18,000 আসছে, নিফটি 20,000 আসছে, নিফটি 21,000 আসছে, হোয়াট এভার, এরকমটা যেটা সোশ্যাল মিডিয়ায় চলছিল। সুতরাং এই যে মার্কেট সাইকেল, এগুলোকে আপনাদেরকে বুঝতে হবে, ধীরে ধীরে আপনাদেরকে বুঝতে হবে। শুধু টেকনিক্যাল চার্টের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলে, টেকনিক্যাল চার্টের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কখনোই কিন্তু মার্কেটে পয়সা বানানো যাবে না। কেন বানানো যাবে না? কারণ টেকনিক্যাল চার্ট 10-15%, 20%-এর জন্য প্রেডিক্ট করতে পারে। আপনাকে যদি অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস করতে হয়, আপনি নিশ্চয়ই মনে রাখবেন যে আপনাকে পুরো মার্কেট সাইকেলকে দেখে বিভিন্ন তথ্য ঘেঁটে আপনি যদি অ্যানালিসিস করতে পারেন, তাহলে আপনি একটা ভালো প্রফিট মার্কেট থেকে আপনি কামাতে পারবেন, এটুকু নিশ্চিত। আমি আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করব যে কিভাবে রিটেল ইনভেস্টররা ট্র্যাপ হয়। আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং সাইকোলজিক্যালি আপনারা এই জিনিসটাকে ভাববেন সব সময়। মনে রাখবেন, যখন মার্কেট অল টাইম হাই অথবা অল টাইম লো পজিশানে আসবে, সব থেকে বেশি প্যানিক ক্রিয়েট করবে রিটেল ইনভেস্টররা। সব থেকে বেশি প্যানিক ক্রিয়েট করবে রিটেল ইনভেস্টররা, এই কথা আপনাকে মাথায় রাখতে হবে। অল টাইম হাইয়ের কাছে যখন যাবে মার্কেট, এই জায়গাতে রিটেল ইনভেস্টর যারা আছে তারা ভাবতেই চায় না যে মার্কেটে একটা কারেকশান আসতে পারে। তারা ভাবে এখান থেকে নিফটি হয়তো আরও 500 পয়েন্ট যাবে ওপরে, অথবা লো যখন ক্রিয়েট করে তারা বুঝতেই পারে না যে মার্কেট বটম ক্রিয়েট করেছে বা করেনি। কেন করেনি বা কেন বুঝতে পারে না? এটাকে বুঝতে পারাটা এতটা যদিও সহজ কাজ নয়। এটাকে বোঝার জন্য আপনাকে অ্যাডভান্স লেভেল এফআইআই ডিআইআই এর ডেটাকে অ্যানালিসিস করতে হবে প্রতিদিন। তাদের যে সাইকোলজি, তাদের যে ফিজিওলজি, এটাকে আপনাদেরকে বুঝতে হবে। যদি এফআইআই ডিআইআই ডেটাকে না বোঝা যায়, তাহলে সবসময় কিন্তু এই অল টাইম হাই অথবা লোকে প্রেডিক্ট করাটা সহজ কাজ হবে না। এবং রিটেল ইনভেস্টররা মনে রাখবেন, ঠিক এই জায়গাতেই একটা প্যানিক ক্রিয়েট করে এবং প্যানিক সেলিং শুরু করে। আপনি দেখবেন যখন নিফটি এই জায়গাতে ছিল, কিভাবে রিটেল ইনভেস্টররা ট্র্যাপ হয়েছিল। কারণ তারা মনে করছিল, যখন এই জায়গাতে ছিল তারা মনে করছিল ঠিক যে নিফটি এখান থেকে হয়তো আরও নিচে আসবে। কত নিচে আসবে? তারা কেউ প্রেডিকশান দিচ্ছিল 21,000, কেউ দিচ্ছিল 20,000, আবার কেউ দিচ্ছিল 18,000, কমপ্লিটলি যেটা সোশ্যাল মিডিয়াতে চলছিল। অথচ একটা জিনিস মনে রাখতে হবে, 26,277 অর্থাৎ এই লেভেল থেকে নিফটি যখন 23,000কে ব্রেক করে নিচে আসছে, 23,000কে ব্রেক করে যখন নিচে আসছে, ঠিক এরকম জায়গা থেকে যখন একটা ব্রেকডাউন স্টার্ট হয়েছে, মনে রাখতে হবে নিফটি আমাদের ভারতীয় বাজারে সেই সময়ে যা যা প্যারামিটার ছিল, অন্তত 15-16%-এর বেশি কারেকশান সম্ভব ছিল না বা উচিত ছিল না। সুতরাং আমরা কি দেখতে পেয়েছি? 26,277 থেকে প্রায় 4,800 পয়েন্ট ডাউন হয়ে 22,000-এর প্লাস মাইনাসে, 22,000 ব্রেকডাউন করেছে কিন্তু 22,000-এর প্লাস মাইনাসে নিফটি একটা বটম ক্রিয়েট করেছে। অর্থাৎ 16% একটা কারেকশান আমরা নিফটিতে দেখতে পেয়েছি। নিফটিতে 16% কারেকশান দেখার পরে রিটেল ইনভেস্টররা কীভাবে ট্র্যাপ হয়?
যখন এখান থেকে আবার পুনরায় একটা হেভি সেলিং শুরু হয়েছে, যাদেরই পোর্টফোলিওতে ভালো ভালো স্টক ছিল না কেন, তারা কিন্তু আর সহ্য করতে পারেনি, তাদের ধৈর্যের সীমা ভেঙে গিয়ে তারা তাদের লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে গেছে। সিমিলারলি আপনি যদি দেখেন এই জায়গাতে কি হচ্ছে, মার্কেট অল টাইম হাইতে, ইন্ডেক্স প্রতিদিন বাড়ছে, কিন্তু পোর্টফোলিও কি বাড়ছে? কখনোই বাড়ছে না। তারা আবার কি ভাবছে যে না, মার্কেট এখান থেকে বুল রানে চলে যাবে। যখন বাড়ছে না তারা কি করছে, তারা দুটো পার্ট আছে এর মধ্যে। এক শ্রেণীর রিটেল ইনভেস্টর যারা আছে তারা এর মধ্যে বাল্ক ফান্ড ইনফ্লো করাচ্ছে ভুলভাল স্টকে। আবার কিছু কিছু রিটেল ইনভেস্টর আছে যারা ফার্স্ট্রেটেড হয়ে মার্কেট থেকে লস বুক করে বেরিয়ে যাচ্ছে। মার্কেট থেকে লস বুক করে বেরিয়ে যাচ্ছে কেন করছে? যারা ধরুন বাল্ক ফান্ড ইনফ্লো করাচ্ছে তারা কি করছে, তারা দেখছে যে দীর্ঘ সময় একটা মার্কেটে টাইম দেওয়ার পরেও যখন তার পোর্টফোলিওতে ভালো রিটার্ন আসছে না, তারা তখন অ্যাভারেজিং প্রসেসের দিকে গেছে। সাপোজ ধরুন কারো কাছে আরভিএনএল আছে অথবা আইআরএফসি আছে, তারা কেউ কিনে রেখেছে, সেখান থেকে 30-40% পড়েছে, আবারও কিনে ফেলছে সেটাকে, আবার সেখান থেকে পড়েছে, আবারও কিনে ফেলছে। সেভাবে তারা অ্যাভারেজিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে এবং প্রতিদিন তার পোর্টফোলিও 10% 15% করে পড়ছে প্রতিদিন। যাদের ভালো স্টক আছে তাদের পোর্টফোলিও তো পড়ছেই, যাদের ধরুন অবসোলেট স্টক আছে কিছু, সেই সব পোর্টফোলিওগুলোও পড়ছে। অতএব এইখানে একটা আবার পুনরায় প্যানিক সেলিং স্টার্ট হয়েছে। যেটা আপনাদেরকে বলছিলাম যে এই অক্টোবর মান্থ আমরা একটা ভালো সেলিং দেখতে পেয়েছি, নভেম্বর মাসেও আমরা একটা সেলিং দেখতে পেয়েছি, এবং আমি সবসময় বলেছিলাম যে অক্টোবর নভেম্বর মাস সময়টা এফআইআই এর নেট সেলিং থাকবে, যেটা আপনারা দেখেছেন। আমি প্রতিদিন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করে থাকি, হুবহু সে জিনিস মিলে গেছে। এবং এটা বলার পিছনে অনেক কারণ ছিল, সেটা আমি আপনাদেরকে কিছু সময় পরেই বোঝানোর চেষ্টা করছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে অক্টোবর নভেম্বর মাস, আমি যখন আজ থেকে 2-3 মাস আগে অর্থাৎ জুলাইতে আগস্টে ওইরকম টাইমে যখন বলেছিলাম যে আপকামিং 2 মাস হয়তো আপনার পোর্টফোলিও ধীরে ধীরে নিচে আসবে, ধীরে ধীরে নিচে আসবে, হয়তো ইন্ডেক্সে একটা হেভি সেলিং আমরা দেখতে পারবো না, কিন্তু পোর্টফোলিওকে আপনার অনেকটা এফেক্ট করবে স্লো পয়জনের মতো। আমার ইউটিউব ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে আগের ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। সুতরাং আমরা এখন যে ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আছি, মনে রাখবেন ডিসেম্বর মাসের শুরুতেও একটা সেলিং কন্টিনিউ চলছে, এবং আপনারা মনে রাখবেন ডিসেম্বর মাস পুরোটাই কিন্তু একটা সেলিং চলবে। কেন বলছি এ কথা? যখন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা দেখবে যে ভারতীয় বাজারের যে ভ্যালুয়েশন অর্থাৎ ইন্ডেক্সের যে ভ্যালুয়েশন সেটা একটা ওভার ভ্যালুর জোনে দাঁড়িয়ে আছে, তারপরেও আমরা কি দেখতে পেয়েছি যে Q2 যে দ্বিতীয় ত্রৈমাসিক রেজাল্ট বেরিয়েছে, খুব যে আহামরি কর্পোরেট রেজাল্ট হয়েছে আমাদের এমনটাও নয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কেন ভারতীয় বাজারে বিনিয়োগ করবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ফরেন ফান্ড ছাড়া ভারতীয় বাজারকে কখনোই কিন্তু বুলিশ মার্কেটের দিকে ঠেলে দেওয়া সম্ভব নয়। অতীতেও যা হয়নি, আগামী দিনেও তা হবে না, এখনও তাই হয়নি। গত 1 বছরে ডিআইআইরা মার্কেটে 8 লক্ষ কোটি টাকা পাম্প করেছে, অর্থাৎ ইনফ্লো করিয়েছে। অনুরূপভাবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তারা মার্কেট থেকে 5.5-6 লক্ষ কোটি টাকার ফান্ড আউটফ্লো করিয়েছে। তাহলে বলুন তো, ডিআইআইদের ফান্ড থাকা সত্ত্বেও কি আমরা মার্কেটকে উপরে নিয়ে যেতে পেরেছি? কখনোই পারিনি। অর্থাৎ আপনাদের বুঝতে হবে যে বিদেশি বিনিয়োগকারীদের আসার জন্য 2-3টে পথ রয়েছে। সর্বপ্রথম তারা ট্রাই করবে যে ভারতীয় বাজার একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে থাকুক। তাহলে ভারতীয় বাজার অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে তখন থাকবে মার্কেটে যখন একটা ডোমেস্টিক ইনস্টিটিউশনস থেকে একটা কারেকশান আসবে। কিন্তু আমরা গত 1-2 বছরেও দেখিনি যে ডিআইএরা সেল করছে বা নেট সেলিং আছে, কারণ তাদের হাতে প্রচুর পয়সা। আমাদের যারা ডোমেস্টিক
ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স রয়েছে, তারা কন্টিনিউ মার্কেটে ফান্ড ইনফ্লো করিয়েই যাচ্ছে। তাহলে প্রথম তাদের রাস্তা বন্ধ হলো যখন ইন্ডেক্স উপরে যাচ্ছে ওভার ভ্যালুড পজিশানে। তাহলে সেই দিক থেকে দাঁড়িয়ে তারা এইটা কনফার্মেশন পেল যে ভারতীয় সূচক তার সর্বকালীন জায়গাতে দাঁড়িয়ে আছে। তাহলে তারা খুব চট জলদি যে মার্কেটে ঘুরে আসা সেই ব্যাপারটা আগ্রহ দেখালো না। গত ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম যে তারা চট জলদি আগ্রহ না দেখিয়ে কোথায় গেছিল, জাপানিজ মার্কেটে, চাইনিজ মার্কেটে, ব্রাজিলের মার্কেটে, এই সব জায়গাতে বিদেশি ফান্ড তখন ছড়িয়ে পড়েছিল এবং একটা র্যাপিড গ্রোথ আমরা তাদের ইন্ডেক্সে দেখতে পেয়েছি। এবং সেই জায়গা থেকে আপনি যদি দেখেন তাহলে দ্বিতীয় পদ কী ছিল, যে কর্পোরেট রেজাল্ট দুর্দান্ত হওয়া। আমাদের যে Q2 অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিক যে রেজাল্ট আমরা দেখেছি সেখানে উল্লেখযোগ্য গ্রোথ আমরা দেখতে পাইনি। প্রায় 5,500 স্টকের মধ্যে কিছু কিছু ভালো স্টক আমরা দেখেছি এবং কিছু কিছু জায়গাতে আমরা খুব ভালো স্টক দেখতে পাইনি। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবং আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে মার্কেটে যখন তাদের অল টাইম হাইয়ের কাছে থাকবে এবং কর্পোরেট ফান্ডিং যখন একটা প্রবলেম তৈরি করবে, কর্পোরেট ফান্ডিং বলতে যে কর্পোরেটের রেজাল্ট ভালো না হলে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা যে অসুবিধা যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আসছে না মার্কেটে, তাহলে তাদের দ্বিতীয় পথ খোলা হচ্ছে কি, যে কর্পোরেট রেজাল্ট ভালো হওয়ার দিকেই তারা তাকিয়ে থাকবে। অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ Q3 এর রেজাল্ট যদি আমাদের ভালো হয় আপনি নিশ্চিতভাবে দেখবেন, এবং আমার আগাম যে প্রেডিকশান ছিল বিভিন্ন কিছুকে দেখে, যে মার্কেটে বুল রান তখনই শুরু হতে পারে যখন একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশান পাবে। সুতরাং মার্কেটের অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশান ডিআইআইদের জন্য যেটা হয়নি সেটা Q3 অর্থাৎ Q3 এর রেজাল্ট যেটা আশা করছি যেটা ভালো হবে, Q3 এর রেজাল্ট যখনই আসা শুরু হবে তারপর থেকে আপনারা মার্কেটে একটা রান আপ দেখতে পাবেন এবং এফআইআইদের তরফ থেকে একটা বাল্ক বাইং আপনারা তখন দেখতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, ঠিক এই রকম জায়গাতে যখন ভারত পাকিস্তান যুদ্ধ কমপ্লিট হলো আমরা কি দেখেছি, যে এই তো এইখান থেকে আর মাত্র 500-600 পয়েন্ট দূরে অর্থাৎ বুল রান স্টার্ট হয়ে যাবে। আদৌ কি তাই হয়েছে? একদমই হয়নি। আবার নিচে চলে এসেছে, আবার একটা ছোট রান আপ দেখতে পেয়েছি। তারপর কি হলো, ইরান ইসরায়েলের যুদ্ধ আমরা যখন দেখলাম তখন আবার কি হয়েছে, আবার মার্কেট চলে এসেছে নিচে। তারপরে কি দেখলাম, এই যে ট্রেড ডিল স্টার্ট হয়ে গেল, যেটা আমাদের 100% ট্যারিফ বসিয়েছিল সেটাকে কমিয়ে আনলো, যে না তারপর থেকে হয়তো রান আপ স্টার্ট হয়ে যাবে, এই হয়তো মোদিজি ট্রাম্প এখনই ট্রেড ডিল ফাইনাল করে ফেলবে। দেখুন এই যে ম্যাটারগুলো এগুলো একটা টেম্পোরারি এফেক্ট পড়ে, চাই ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে যাক, ভারত তাতে জিতে যাক, ট্রেড ডিল জিরো করে ফেলুক, আমেরিকা শব্দ স্বীকার করে নিক, এগুলো মার্কেটে একটা টেম্পোরারি এফেক্ট পড়ে। মার্কেট তার নিজস্ব সাইকেলে সবসময় চলে এবং সেই সাইকেলকে যদি আপনি ফলো করতে পারেন এবং অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস করতে পারেন তবে আপনি মনে রাখবেন যে মার্কেটে আপনি পয়সা বানাতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে দেখবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে 5 মিনিটে একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ফেলছে। কি করছে, তারা ব্যালেন্স শিট খুলছে, চার্ট খুলছে, এটা দেখছে ওটা দেখছে, দেখে নিল এটা এটা আছে ঠিক আছে, প্রোমোটার ঠিক আছে, এফআইআই বাড়লো কমলো দেখে নিল, রিজার্ভ বাড়লো, নেট প্রফিট দেখলো, বাস গেম ওভার। এতটা সহজ নয়। আপনি যদি একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান নিশ্চিতভাবে সেটাতে অনেক টাইম দিতে হয়, অনেক কিছু দেখার ব্যাপার থাকে, কোম্পানির ভিতরে ঢুকে যে ডেপথ অ্যানালাইসিস সেগুলো দেখার ব্যাপার থাকে, তারপরে গিয়ে আপনি একটা স্টকের ভালো অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস দেখতে পারবেন। এবং মনে রাখবেন মার্কেটে যখনই রিটেল ইনভেস্টাররা প্যানিক সেলিং করবে তখনই কিন্তু স্মার্ট ইনভেস্টার যারা আছে তারা কিন্তু তাদের নিজের পজিশান ধরে রেখে তারা কিন্তু নিজের পয়সা বানানোর চেষ্টা করবে। এবং মনে রাখবেন যে 100তে 90টা রিটেল ইনভেস্টার লস বুক করছে, সেই 90 জনের পয়সাটা কিন্তু 10 জনের হাতে যাবে, স্মার্ট ইনভেস্টারদের হাতে। আপনার যদি ফান্ডামেন্টালি যদি স্ট্রং স্টক থাকে, ফান্ডামেন্টালি যখন স্ট্রং স্টক থাকবে আপনার হাতে, সেই স্টক মার্কেট সেন্টিমেন্টের জন্য যদি পড়েও যায়
20%, 25% যদি পড়েও যায়, আপনি মনে রাখবেন যে যখন মার্কেট বুল রানে ঢুকবে সর্বপ্রথম রান আপ করবে হচ্ছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, এবং ফান্ডামেন্টাল স্ট্রং যে স্টকগুলো আছে সেই সব স্টকগুলো সব থেকে বেশি রান আপ করবে। এবং আমি বারবার যেটা বলে থাকি যে স্টকে ইনভেস্টের জন্য আপনার সর্বপ্রথম মার্কেট সাইকেল এবং সাইকোলজিকে বুঝতে হবে। মনে রাখবেন কোনো বুল রানে যদি কোনো সেক্টর কাজ করে ফেলে, পরবর্তী বুল রানে সেটার কাজ করার ক্ষমতা 100-তে 25 ভাগে এসে দাঁড়ায়, অর্থাৎ 1/4। গত বুল রানে আমরা কি দেখেছি? গত বুল রানে আমরা দেখতে পেয়েছি যে রেলওয়ে সেক্টরের স্টক হেভি পারফর্ম করেছে। মানুষ এখনও সেই ফোমোতেই রয়েছে, মানুষ সেই আইআরএফসি, ইরিডা, আরবিএনএল, এসব রেলটেল এসব নিয়েই বসে আছে। আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন আগামী যে 1-1.5 বছরের জন্য যে বুল রান স্টার্ট হবে, এই আপনার রেলওয়ের স্টক যতই বাজেটে যা কিছু হোক না কেন, এই আপনার রেলওয়ে স্টক খুব ভালো পারফর্ম করবে না এবং সাবস্টেন্সিয়াল গ্রোথ যাকে বলে মাল্টিব্যাগার রিটার্ন আপনার পোর্টফোলিওতে তৈরি করবে না। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা লক্ষ্য করুন, এবং মার্কেট এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা কথা বলি। এটা যদিও এখানে জানুয়ারি থেকে দেখানো আছে, আমি আপনাদেরকে বলছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কমাস হলো 4 মাস, ঠিক আছে? তারপরে এই হলো জানুয়ারি এবং এই হলো ফেব্রুয়ারি। আমরা কি দেখতে পেয়েছি যে এফআইআইরা, এটা হচ্ছে মান্থলি ডেটা, যে এফআইআইরা একটা হেভি পরিমাণ সেলিং করছে, অর্থাৎ এখানে হলো 4 মাস, এখানে হলো 2 মাস, টোটাল 6 মাস। একটা জিনিস মনে রাখবেন, এফআইআইদের যখন সেলিং শুরু হয় লাগাতার 5-6 মাস মিনিমাম হতেই থাকে। সেটা আপনি অতীতের যে কোনো ডেটা ঘেটে দেখবেন সেটাই হবে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু বিরূপ রয়েছে, সেগুলোর পিছনে কারণ রয়েছে, যদিও সেটা সীমিত সময়ের মধ্যে বলাটা সম্ভব নয়, সেটাকে আমি পরে বলবো। আপনারা দেখুন কোথা থেকে আবার বাইং ঢুকেছে, মার্চ, এপ্রিল, মে, জুন। আপনাদেরকে চার্টে নিয়ে গিয়ে আমি দেখাই যে এই জায়গাতে যে বাইংটা হয়েছে সেটা কিভাবে বাইং হয়েছে। ফলো করুন। মার্চে যখন বটম ক্রিয়েট করে যখন শুরু হয়েছে, তখন কি করেছে মার্কেট? এই জায়গাতে ছিল, অর্থাৎ আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে ইন্ডেক্সের একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন, যখন ভারতীয় বাজার মার্চ মাসে 21,800 22,000 লেভেলে নেমে এসেছে, ফরেন ইনস্টিটিউশনের জন্য এটা ছিল একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন। এই জায়গাতে তারা হিউজ পরিমাণ পয়সা মার্কেটে ধীরে ধীরে আনার চেষ্টা করেছে। অনুরূপভাবে আমরা কি দেখতে পেয়েছি? স্বাভাবিকভাবেই মার্কেটকে আমরা দেখতে পেয়েছি যে 22,000 থেকে অলমোস্ট 25,600, মানে 3,500 পয়েন্ট প্রায় একটা রিকভারি আমরা মার্কেটে দেখতে পেয়েছি। আপনি দেখতে পারেন মার্চে একটা বাইং ছিল, এপ্রিলে বাইং ছিল, মেতে নেট বাইং ছিল, জুনেও নেট বাইং ছিল। তারপর থেকে মার্কেটের সেন্টিমেন্ট আবার চেঞ্জ, যেভাবে আমি পূর্বে অ্যানালিসিস করেছিলাম। এবং আপনারা দেখুন আবার লাগাতার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এবং আমরা এখন ডিসেম্বরে দাঁড়িয়ে আছি। তো ডিসেম্বরে নেট সেলিং থাকবে বলেই এটা আমার আশা। তো স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পারবেন যে লাগাতার যখন 6 মাস সেলিং চলছে, খুব তাড়াতাড়ি এফআইআইদের একটা বাইং স্টার্ট হবে, তারা আবার লাগাতার কয়েক মাস বাইং করবে। আমি যেটা বলছিলাম যে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন দরকার। এই টাইমে যখন আমাদের ইন্ডেক্সের অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন আমরা পেয়েছি, ইন্ডেক্সে যখন অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন পেয়েছি, তখন কিন্তু একটা লাগাতার একটা বাইং দেখতে পেয়েছি। আর এই জায়গাতে ইন্ডেক্সের অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন সম্ভব নয়। ডিসেম্বরের পরে যখন কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে, অর্থাৎ Q3 এর রেজাল্ট যখন বেরোবে, আমরা একটা বাইং আশা করব। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারির লাস্ট অনওয়ার্ডস প্লাস মাইনাস কিছু দিন, এই টাইম থেকে আমি নিজের যে অভিজ্ঞতা এবং অ্যানালিসিস সেটা থেকে আমি বুঝতে পারছি যে একটা হয়তো
বুল রান আমরা নতুন করে আবার কিছু দেখতে চলেছি। অর্থাৎ আপনি দেখবেন যে এই যে অক্টোবর মাস যেটা আমি বলছিলাম, অক্টোবর এবং নভেম্বর মাসে যখন আমরা এতটা সেলিং দেখেছি, তাহলে রিটেল ইনভেস্টররা কি করেছে এখান থেকে সেলিং? আমরা তো নয়, তখন বুঝতে পেরেছি যে এফআইআই এত হেভি সেলিং করেছে, ভারতীয় বাজারের একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন ছিল না, তার জন্য তারা জাপানিজ মার্কেট, চাইনিজ মার্কেট অথবা আদার্স কান্ট্রিতে তারা নিয়ে গেছে। এটা যেহেতু রিটেল ইনভেস্টরদের ডেটা, তাহলে তারা অক্টোবর নভেম্বর মাস আপনি দেখে থাকবেন ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ার গ্রুপে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইউটিউবের বিভিন্ন চ্যানেলে তারা কি করেছে যে না ইটিএফে প্রচুর পয়সা হচ্ছে, ইটিএফে প্রচুর পরিমাণ পয়সা হচ্ছে, গোল্ডে প্রচুর পরিমাণ পয়সা হচ্ছে, সিলভারে প্রচুর পরিমাণ পয়সা হচ্ছে। দেখুন রিটেল ইনভেস্টরদের এটাই হচ্ছে নেচার, কারণ তারা স্মার্টলি ইনভেস্ট করে পয়সা কামাতে পারবে না, এবং ঠিক যেই জায়গাতে প্যানিক ক্রিয়েট হবে তখনই তারা সেল করে বেরোবে এবং স্মার্ট ইনভেস্টরদের হাতে তার লসটাকে সে প্রফিট হিসাবে তুলে দিয়ে যাবে এবং সে অন্য জায়গাতে আবার ঘোরাঘুরি চেষ্টা করবে, যেটা এফএনও আমি বলে থাকি। এটা হচ্ছে গোল্ডের চার্ট। এই অক্টোবর নভেম্বর মাস আমরা কি দেখেছি গোল্ডের? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই জায়গাতে, এটা যদিও গ্লোবাল চার্ট, অল টাইম একটা হাই দেখেছি। রিটেল ইনভেস্টররা আমরা ঠিক সেই জায়গা থেকে, এখান থেকে হেভি সেলিং করে বেরিয়ে দেখবেন ইটিএফের মাধ্যমে বা কমোডিটির মাধ্যমে তারা এই গোল্ড সিলভারে ঢুকে গেছে। সেটা কমোডিটিতে হোক, সেটা অপশানে হোক, কিংবা ইটিএফের মাধ্যমে হোক। এটাই হচ্ছে রিটেল ইনভেস্টরদের সেম ব্যাপার। কিন্তু আমরা গোল্ডেও কিন্তু একটা ফল দেখেছি, সেখানে কিন্তু লস বুক হয়েছে অনেকের যারা কমোডিটিতে কাজ করেন, হেভি ফল দেখেছি। এক এক দিনে কমোডিটির সিলভারে 8,000 পয়েন্টও ডাউন দেখেছি, 5%, 4%, 3.5% এরকমভাবে ডাউন দেখেছি, যেগুলো আমি গ্রুপে আলোচনা করেছি। আমি যদিও এখন ছোটোর মধ্যে বলার চেষ্টা করছি। মানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে রিটেল ইনভেস্টররা একদম প্যানিক ক্রিয়েট করবে এটিএইচ মানে অল টাইম হাইতে গিয়ে, আর না হলে অল টাইম লোতে গিয়ে, ঠিক আছে? তো যখন এই জায়গাতে মার্কেট আমাদের দাঁড়িয়ে আছে, তো তারা দেখছে যে পোর্টফোলিওতে গেন হচ্ছে না, তারা এখান থেকে একটা প্যানিক সেলিং করে তারা চলে গেল কোথায় না ইটিএফে, গোল্ড সিলভারে, এসবের মধ্যে ইনভেস্ট করতে। সুতরাং এই জায়গাতে তারা তাদের মানে যে লসটা তারা বুক করেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। রিটেল ইনভেস্টরদের সেলিং কখন, কেন করছে, কিভাবে করছে, আমি ছোটোর মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। এবং আপনাদের এবারে যে জিনিসটা আমি দেখাবো, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। এই যে আপনারা এই স্লাইডটা দেখতে পাচ্ছেন, কি লেখা আছে এখানে? দ্য 4 লাইফ সাইকেল স্টেজেস অ্যান্ড দেয়ার মার্কেটিং ইমপ্লিকেশনস। মানে আপনারা সকলেই জানেন যে আমাদের মেইন কাজ মাল্টিব্যাগার স্টকে হয়ে থাকে। আমরা কিভাবে মাল্টিব্যাগার স্টককে ডিটেক্ট করি এবং সেই স্টককে আর্লি স্টেজে কিভাবে আমরা সিলেক্ট করার চেষ্টা করি, সেই সাইকেলগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে 4টে পার্টে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে গ্রোথ, তারপর হচ্ছে ম্যাচুরিটি, দেন ডিক্লাইন পার্ট। এই 4টে পার্টে অর্থাৎ কোনো স্টক কতটা পোটেনশিয়াল, আগামী দিনে সেটা কিভাবে যাবে এবং কিভাবে সেটা ডে বাই ডে ইমপ্রুভ করবে, সমস্ত কিছুকে দেখে আমরা ফিল্টারিংয়ের মাধ্যমে সেই স্টককে মাল্টিব্যাগার হিসেবে সিলেক্ট করি এবং তাতে আমরা ইনভেস্টের মাধ্যমে এক্সেপশনাল রিটার্ন নেওয়ার চেষ্টা করি, যেটা গত বুল রানে আমরা করতে পেরেছি। দেখুন, কোনো স্টক যখন আইপিও থেকে বেরিয়ে, অর্থাৎ এই জায়গা থেকে আইপিও থেকে বেরিয়ে তাদের ধীরে 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 একটা মুভমেন্ট স্টার্ট হতে থাকে, অর্থাৎ আপওয়ার্ড যেটা মুভমেন্ট আমরা বলে থাকি, সেই মুভমেন্ট যখন স্টক স্টার্ট হতে থাকে, তখন সেই স্টককে সর্বপ্রথম তাদের বিজনেস স্টাডিজ আমরা করে থাকি। এবং এই যে ফার্স্ট স্টেপ, এটাকে বলা হয় পাইনিয়ার স্টেজ বা পাইনারি স্টেজ, যাকে আমরা বলে থাকি, নট প্রাইমারি, প্রাইমারি স্টেজ আমরা যেটাকে বলে থাকি, অথবা ইন্ট্রোডাকশন স্টেজ, হোয়াট এভার, যে যা কিছুই বলুন না কেন।
এখানে কি হয়, এখানে আইপিও থেকে বেরোনোর পরে স্টক ধীরে ধীরে তাদের ইমপ্রুভমেন্টের মাধ্যমে অথবা যেই সেক্টরগুলো বা যেই স্টকগুলো আগামী দিনে তাদের ব্যবসার পোটেনশিয়াল থাকে তারা ধীরে 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 তাদের গ্রাফকে তুলতে থাকে। সেগুলো আমরা কিভাবে বুঝতে পারি, সেগুলো কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্ট এগুলো দেখলে বোঝা যায়। এই স্টেজে মেন প্রবলেম যেটা হয়, এই স্টেজে অনেক সময় দেখবেন কিছু ভালো স্টক একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা আন্ডার পারফর্ম করছে। কি তার কারণ, এই স্টেজে বেশ কিছু মাল্টিব্যাগার স্টক এদের কি থাকে, নতুন যারা বেরোয়, কারণ তারা একদমই নতুন, তাদের বিজনেস প্রাথমিক পর্যায়ে রয়েছে, এদের সেলস গ্রোথ খুব কম থাকে। মার্কেটে আসার পরে এদের ফাইন্যান্সিয়াল লসেসও হয় অনেক। ইনোভেটিভ কাস্টমার, এরা তখন ইনোভেটিভ কাস্টমারও খুঁজতে থাকে। হাই কস্ট পার কাস্টমার, মানে কোনো কিছু যে প্রোডাক্টিভিটি তারা তৈরি করছে বা কাস্টমারকে তারা ডেলিভারি করছে, প্রথম দিকে কি হয়, তার পিছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। এই ইন্ট্রোডাকশন স্টেজে এই জিনিসগুলো হতে থাকে, দীর্ঘ সময় ধরে একটা কনসলিডেশন ফেজে থাকে। এটা কখন আমরা দেখতে পাই, হয় কোনো স্টক আইপিও থেকে বেরিয়ে ধীরে ধীরে ওপরে যাওয়ার এবং বিজনেসকে ইমপ্রুভ করার চেষ্টা করছে সেই সব স্টকে, অথবা কোনো স্টক যখন দীর্ঘ সময় ধরে একটা কনসলিডেশন থাকার পরে ব্রেকআউট নিচ্ছে, সেই স্টেজে আমরা এই জিনিসটাকে দেখতে পাই। এরপরে চলে আসে গ্রোথ স্টেজ। গ্রোথ স্টেজে কি হয়, গ্রোথ স্টেজে সেই সব কোম্পানিগুলো তাদের বিজনেস মডিউলকে এক্সপান্ড করতে থাকে, তারা জায়গায় জায়গায় প্ল্যান্ট বসাতে থাকে। এই স্টেজে যখন কোনো স্টক পোটেনশিয়াল এরকম থাকে, আমরা ঠিক এই রকম জায়গাতে সেই সব স্টকে ইনভেস্ট করার চেষ্টা করি। তাতে কি হয়, স্টকের ডাউনসাইড রিস্ক অনেক কম থাকে এবং আপসাইড পোটেনশিয়ালটা অনেক বেশি থাকে। আপসাইড পোটেনশিয়াল বেশি থাকার কারণে সেই সব স্টকগুলো মাল্টিব্যাগার হতে পারে। তো সুতরাং আপনারা যদি লক্ষ্য করেন, এই জায়গাতে দাঁড়িয়ে এই গ্রোথ স্টেজে কি হয়, তাদের ধীরে ধীরে তখন রেজাল্টে দেখা যায় যে তাদের সেল ইনক্রিজ হচ্ছে, সেলটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, প্রফিট রেজ হচ্ছে। ঠিক আছে, তাদের বেশ কিছু প্ল্যান্ট দেশের মধ্যে, যেগুলো আগে একটা ছিল হয়তো এখন 4টে হয়েছে বা আন্ডার ওয়ার্কিং প্রোগ্রেস রয়েছে, এরকম স্টেজে থাকে। এই স্টেজগুলো, এই গ্রোথ স্টেজ তখনই কাজ করে যখন বুল রান চলে আসে। আমাদের এবারেও যেগুলো মাল্টিব্যাগার স্টক দেওয়া আছে, এখনও কিছুটা ইন্ট্রোডাকশন স্টেজে দাঁড়িয়ে আছে। এই গ্রোথ স্টেজ যখন বুল রান পাবে, বেশ কিছু স্টক নিশ্চিতভাবে সেখানে পারফর্ম করবে এবং গ্রোথ স্টেজ যখন একটা পর্যায় পর্যন্ত পৌঁছে যায়, তাতে কি হয়, তাদের ক্যাপিটাল বাড়ে, সেলস বাড়ে, কোয়ার্টার টু কোয়ার্টার সেলস ইমপ্রুভ হতে থাকে। হওয়ার পরে যখন মার্কেটের সেন্টিমেন্ট এবং মোমেন্টাম একদম শেষ পর্যায়ে পৌঁছায়, অতএব যেটাকে আমি বলছিলাম যে বুল ফেজ থেকে বেয়ারিশ ফেজের দিকে যায়, অথবা কোনো স্টকের স্যাচুরেশন পিরিয়ড যেটাকে আমরা বলে থাকি, যেটা তৈরি হয়, অর্থাৎ একদম টপ লেভেলের দিকে যখন পৌঁছায়, ঠিক এই রকম জায়গা থেকে যখন একটা টপ লেভেলের দিকে স্টক পৌঁছানোর চেষ্টা করে, স্যাচুরেশন পিরিয়ড, অর্থাৎ বেয়ারিশ ফেজের 360 ডিগ্রি চেঞ্জেসের আগেই, মানে বেয়ারিশ মার্কেট শুরু হওয়ার আগেই স্মার্ট ইনভেস্টারদের কাজ হচ্ছে মার্কেট থেকে তখন সেই স্টকে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়া। এটাই হচ্ছে স্মার্ট যে আপনি পয়সা কামাতে পারবেন তার হচ্ছে নিয়ম। এই স্যাচুরেশন পিরিয়ডে কি হয়, মার্কেট বা সেই স্টক একটা টপ মুভমেন্টে চলে যায়। সেখানে কি হয়, পিক সেলস থাকে, সেলস অত্যাধিক পরিমাণে বেশি থাকে। তারপরে কি হয়, অত্যাধিক পরিমাণে প্রফিট জাম্প করে 114%, 150%, 92%, 74%, হোয়াট এভার এই ধরনের। তো নাম্বার অফ কাস্টমার প্রচুর থাকে, ডিমান্ড প্রচুর থাকে, তখন আপনাকে বুঝতে হবে যে সেই স্টক একটা স্যাচুরেশন পিরিয়ডের দিকে গেছে। এবং যখনই বুল মার্কেট থেকে বেয়ারিশ মার্কেটের দিকে যায় মার্কেট, অর্থাৎ 360 ডিগ্রি চেঞ্জেস আমি যেটাকে বলে থাকি, সেই স্টকে ধীরে ধীরে এবং সেই সেক্টরে ধীরে ধীরে একটা কিন্তু ডিক্লাইন শুরু হয়। ঠিক আছে, তাহলে আমি যদি নিশ্চিতভাবে বলতে থাকি, আপনারা গত বছরের বুল রানে রেলওয়ে সেক্টরের, ডিফেন্স সেক্টরের একাধিক স্টকে আপনারা একটা হাই গ্রোথ, হাই পোটেনশিয়াল দেখতে পেয়েছেন। দীর্ঘ সময় কিছু স্টক
কনসলিডেশন ফেজে ছিল, তারপর থেকে ধীরে ধীরে যখন গ্রাফ উঁচু হয়েছে এবং বুল সাইকেলে যখন সেই সেক্টরগুলো পারফর্ম করার মতো সিচুয়েশান তৈরি হয়েছে, একটা র্যাপিড গ্রোথ আমরা সেখান থেকে দেখতে পেয়েছি। আরভিএনএল বলুন, আইআরএফসি বলুন, রেলটেল বলুন, ঠিক আছে, এই যে স্টকগুলো একটা র্যাপিড গ্রোথ। স্যাচুরেশন পিরিয়ডে যাওয়ার পরে যে সমস্ত কাস্টমার স্মার্টলি সেখান থেকে বেরোতে পারেনি, আজ তারা ডিক্লাইন ফরমেশনে তৈরি আছে এবং এটা কন্টিনিউ কতদিন চলবে এটা কেউ বলতে পারে না। আগামী দিনে হয়তো বোঝা যাবে। অনেকে হয়তো ভাবছেন যে শীতকালীন অধিবেশন সামনে যেটা আসছে, বাজেট সেশন, সেইখানে হয়তো রেলের উপরে কিছু হবে, পুতিন ভারতে এসেছে মানে বা ট্রাম্প আসছে মানে ডিফেন্স সেক্টরের উপর অনেক বড় একটা বুমিং মার্কেট পাবো। একদমই তা নয়। আমি আবারও বলছি, যেটা 100% যে সাইকেল কাজ করে ফেলেছে, 25% সেখানে আপনি ইমপ্লিমেন্ট বা ইমপ্রুভমেন্ট পাবেন, আপনি মিলিয়ে নেবেন। সো ওভারঅল আমাদের মাল্টিব্যাগার স্টকের স্টেজ বা তাদের যে ফিল্টারিং প্রসেস, এই প্রসেসে আমরা করতে থাকি। আমাদের বহু স্টক আছে, কিছু ডাউন পজিশনে রয়েছে। মাল্টিব্যাগার আমরা যে আমাদের প্রিমিয়াম গ্রুপ রয়েছে, যেখানে আমরা শেখাই বা যাদের সঙ্গে যা কিছু আলোচনা হয় না কেন, সেই গ্রুপে আমাদের বহু স্টক এখন ইন্ট্রোডাকশন মুডে রয়েছে, আবার কিছু স্টক গ্রোথ পিরিয়ডে ঢুকেছে। তো এই যে পুরো বেয়ারিশ ফেজ কাটিয়ে যে বুলিশ মার্কেট শুরু হবে, বুল রান, কমপ্লিট গ্রোথটা আমরা সেখানে নিশ্চিতভাবে দেখতে পারবো, যেটা আমরা আগের বুল রানেও দেখেছি। এবং একটা জিনিস মনে রাখবেন, ফান্ডামেন্টাল স্ট্রং স্টক হলে সেটা যদি 15-20% পড়েও যায়, নিশ্চিতভাবে বুল মার্কেটের সেন্টিমেন্ট তৈরি হলে সেখানে একটা র্যাপিড গ্রোথ চলে আসে। সুতরাং সে জিনিস আমরা দেখতে পারবই। আপনাদের আমি স্টক ওয়াইজ কিছু দেখানোর চেষ্টা করি যে কিছু কিছু স্টক কিভাবে আমরা গত দিনে দিয়েছি বা এগুলো রানিং আছে, সেগুলোতে আমরা কিভাবে কাজ করছি বা যেটা এখানে বোঝালাম সে জিনিসটা কিভাবে কাজ করছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনাদের একটা স্টক যেটা আমি দেখানোর চেষ্টা করছি, যেটা আমরা মাল্টিব্যাগার হিসেবে দিয়েছিলাম, সেটা হচ্ছে দেখুন ইন্টারাজ, INTER, ইন্টারাজ বিল্ডিং সলিউশন। ইন্টারাজ বিল্ডিং যে সলিউশন, এই যে স্টকটা পিইবি সেক্টরে যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, এই স্টকটা আমরা এই স্টকটা 2024 অর্থাৎ গত বছর বুল রানের একদম শেষের দিকে মাল্টিব্যাগার পিক হিসেবে আমরা দিয়েছিলাম। মার্কেট ক্যাপ কত? মাত্র 4000 কোটির কাছে, যদিও এখন কিছুটা বেড়েছে। এই স্টকটা আমরা পিক যখন করেছি 1297 এরকম প্রাইসে, অর্থাৎ 2024-এর আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, 2024-এর অক্টোবর অনওয়ার্ডস, 2024-এর অক্টোবর অনওয়ার্ডস আমরা এই স্টকটাকে বাই করেছি 1297, ঠিক এরকম জায়গাতে, সেপ্টেম্বর অক্টোবর, মানে দেওয়ালির ঠিক আগে আগে। এই স্টকে আমরা কি দেখতে পেয়েছি যে একটা দীর্ঘ সময় ধরে আমরা যদি দেখি যে স্টকটা আমরা নেওয়ার পরে আন্ডার পারফর্ম করেছে দীর্ঘ সময় ধরে। কিন্তু এই যে সেক্টর দেখুন, একটা দীর্ঘ সময় ধরে 2025-এ কিন্তু স্টকটা আন্ডার পারফর্ম করেছে। আমাদের মাল্টিব্যাগার পিক কততে ছিল? 1297। এই প্রাইসে আমাদের এই স্টককে আমরা তুলেছিলাম। তারপর থেকে আজকে কোথায় দাঁড়িয়ে আছে? আজকে প্রায় 2600-র কাছে গিয়ে এখন 2400-র কিছু নিচে দাঁড়িয়ে আছে। এই যে স্টক আমরা প্রথমে একদম ইন্ট্রোডাকশন পিরিয়ডে আমরা স্টকটাকে তুলেছিলাম এবং দীর্ঘ সময় ধরে এতদিন ধরে যে গ্রোথটা দিয়েছে, অলমোস্ট 100% যে গ্রোথ আমরা পেয়েছি, সেটা প্রায় ইন্ট্রোডাকশন পিরিয়ডে পেয়েছি। এবং এই স্টকের নিশ্চিতভাবে আপনি যদি দেখেন এখনও গ্রোথ সেকশন বাকি রয়েছে। কারণ হচ্ছে তারা জায়গায় জায়গায়, আগে যখন 1-2 প্ল্যান্টে কাজ হতো, এখন 4-5টা প্ল্যান্টে কাজ হচ্ছে। এবং আমি আপনাদেরকে দেখাবো এই স্টকটার ইন্টারাজ বিল্ডিং সলিউশন বলে যে স্টক আমরা নিয়েছি, এদের আপনি যদি দেখেন কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিট, যেটা কোয়ার্টার প্রফিট ভ্যারিয়েশন যেটা বলছে, আপনারা দেখার চেষ্টা করুন একবার।
কোয়ার্টার প্রফিট ভেরিয়েশন যেটা বলছে সেটা কমপ্লিটলি ধীরে ধীরে 1 বাই 1 এদের বেড়েই চলেছে। এবং নেট রেজাল্ট সেলস যদি আপনারা দেখেন, সেলসটাকে আমি দেখানোর চেষ্টা করি। 294, 298, 316, 385, কিছুটা কমে 303, আবার 323 ইমপ্রুভমেন্ট, 364, 464, কিছুটা ডাউনওয়ার্ড 381, 381 থেকে জাম্প করেছে 491। অর্থাৎ ইনিশিয়াল স্টেজে এখানে সেলস অ্যাকচুয়ালি কম থাকে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে ইনিশিয়াল স্টেজে যদি স্টক এমন পারফর্ম করে, যেমনটা আমরা বলছি যে এখনও গ্রোথ পিরিয়ড বাকি রয়েছে। অপারেটিং প্রফিটটাও আপনারা ফলো করুন, 25 থেকে কিছুটা কমে এটা 2023-এ 19, আবার জাম্প করে 28, 38, 27, 25, 35 থেকে 32 থেকে এখন লাস্ট 42। অর্থাৎ অপারেটিং প্রফিটেও এদের একটা কন্টিনিউয়েশন আমরা ফলো করছি লাস্ট বেশ কিছু কোয়ার্টার। 25 থেকে 35, 35 থেকে 49, 49 থেকে কিছুটা কমে 32, যেই টাইমে আমাদের স্টক ভ্যালুয়েশন অনেকটা নেমে এসেছিল, এবং 42। আপনারা যদি এখানে ইপিএস ফলো করেন 16 থেকে 23, কিছুটা কমে এই সেকশনটায় সর্বদাই আমাদের খারাপ গেছে এই স্টকটাতে অন্তত 3-4 মাস, যেটা কনসলিডেশন আমরা বলছিলাম যে একটা দীর্ঘ সময় ধরে আমরা এই জায়গাটাতে স্টকটাতে কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারিনি, সেটাতে আমরা একটা ওভার ভ্যালুয়েশন আমরা দেখতে পেয়েছি। সেলস যদি আপনারা দেখেন লাগাতার সেলসে ইমপ্রুভমেন্ট রয়েছে, লাগাতার ইমপ্রুভমেন্ট সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আপনারা যদি নেট প্রফিট ফলো করেন, দেখুন 143 থেকে 169 শেয়ার, 116, 109, 23 থেকে জাম্প করে 109। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে স্টকটা ইন্টারাজ বিল্ডিং, যেটা আমাদের মাল্টিব্যাগার পিকে দেওয়া আছে এবং এখনও পর্যন্ত আমরা এক্সিট করিনি, 1297 থেকে কন্টিনিউ আমাদের চলছে, তাতে আমাদের প্রফিট 30% গিয়ে 15%, 10%-এ চলে আসুক, উই ডোন্ট বদার ইট, আমরা এটাতে কিছু মনে করি না। অতএব স্টক কিন্তু এখনও কন্টিনিউশন করছে। তো এই রকম স্টককে যখন গ্রোথ পিরিয়ডে যাবে, নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন আগামী বুল রানে এখন যে পজিশনেই দাঁড়িয়ে আছে না কেন, এখান থেকেও একটা হাই ইমপ্রুভমেন্ট গ্রোথ পিরিয়ডে, গ্রোথ যেটা আমি সাইকেল দেখাচ্ছিলাম সেখানে আমরা দেখতে পারবো। নিশ্চিতভাবে সেখানে আমরা এই স্টকের একটা গ্রোথ কিন্তু সেখানে দেখতে পারবোই। শুধু এই স্টক নয়, বেশ কিছু স্টক আমি আপনাদেরকে আরও একটা স্টক দেখাই, যেটা আমরা অ্যাকুটাস কেমিক্যাল, ACUTAS, অ্যাকুটাস কেমিক্যালে যেটা আমাদের ওই মুহূর্তে সম্ভব ছিল না যে ইন্টারাজ বিল্ডিংটাই আমি আবার একটু আপনাদেরকে সামনে খুলছি, যে ইন্টারাজ বিল্ডিংয়ে যখন আমরা মাল্টিপল টাইম বাই সেল করেছি, সেইখানে দাঁড়িয়ে আমরা সুইংয়েও কিন্তু প্রচুর প্রফিট বুক করেছি। এই স্টকে সুইংয়ে প্রচুর প্রফিট কিন্তু আমরা বুক করেছি। আমি আপনাদেরকে অ্যাকুটাস কেমিক্যাল যেটা আমরা দেখাচ্ছিলাম, আমরা দীর্ঘ সময় ধরে একটা বেয়ারিশ ফেজ মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তারপরেও যদি আপনারা দেখেন ঠিক ওই সময়তেই, অর্থাৎ প্রায় আপনাদের 2024-এর শেষের দিকে একটা লম্বা সময় ধরে আমরা কি দেখেছি, যে স্টকটা একটা ইন্ট্রোডাকশন পিরিয়ডে, একটা সাইলেন্ট পিরিয়ডের মধ্যে স্টক রয়েছে, ঠিক আছে। তো সাইলেন্ট পিরিয়ডের পরে থাকার পরে 900 টাকাতে আমরা প্রথম অ্যাকুটাস কেমিক্যালকে পিক করেছি। আজকে কোথায় দাঁড়িয়ে আছে, ইন্ট্রোডাকশন পিরিয়ড একটা দীর্ঘ সময় শেষ করে একটা র্যাপিড গ্রোথ আমরা দেখতে পেয়েছি। সেই 900 টাকা স্টক মাল্টিপল টাইম কিন্তু আমাদের সুইংয়ে বাইং সেলিং চলছে, এবং আপনারা যদি দেখেন আজ এই স্টক মোটামুটিভাবে প্রায় 100%-এরও বেশি রিটার্ন দিয়ে এখন কিছুটা নিচে চলছে। সুতরাং এই যে মাল্টিব্যাগার পিক, এখনও এদের গ্রোথ সেকশন বাকি রয়েছে। আপনি সেম জিনিস এই স্টকে দেখবেন, এই যে অ্যাকুটাস কেমিক্যাল, আপনি দেখতে পারবেন যে কোয়ার্টারলি রেজাল্ট, সেল তারা কিভাবে বাড়িয়েছে, যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম ওখানে, যে গ্রোথ পিরিয়ডে কি হয়,
লাগাতার তাদের সেল বাড়তে থাকে, সেটা আপনি ইন্ট্রোডাকশন পিরিয়ডের শেষ মুহূর্ত থেকেই বুঝতে পারবেন। দেখুন, জুনে 177 থেকে 247 কোটি, 275 কোটি, 308, একটু খারাপ করেছে যেটা মার্কেট সেন্টিমেন্ট, সেখান থেকে প্রায় 100 সিআর রিকভার করে 306 কোটিতে দাঁড়িয়ে আছে। আপনি অপারেটিং প্রফিট যদি দেখেন, অপারেটিং প্রফিটেও আপনি কন্টিনিউ একটা গ্রোথ আপনি এখানে দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি সেল দেখতে থাকেন, লাগাতার কোম্পানির সেল বৃদ্ধি পেয়েছে, লাগাতার সেল বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। নেট প্রফিটেও সেম জিনিস, 72 থেকে 83, কিছুটা খারাপ করেছে, সেখান থেকে আবার রিকভারি করে 160, 224। হ্যাঁ, তাহলে আমরা কি করে বুঝবো যে স্টক চলবে কি চলবে না রেজাল্ট খারাপ করার পরে? একটা কোয়ার্টার যখন রেজাল্ট খারাপ করবে, আমাদের মাল্টিব্যাগারের ক্ষেত্রে কি করি, পরবর্তী কোয়ার্টারেও যদি রেজাল্ট খারাপ আসে আমরা সেই স্টককে সেখানেই স্টপ করি। কিন্তু কি দেখেছি, এক্সেপশনাল রিটার্ন। আপনি নিশ্চিতভাবে দেখে থাকবেন, এই যে ডিসেম্বর Q3 রেজাল্ট বেরোবে 224, তো এটা অন্তত 300-র কাছে গিয়ে এদের নেট প্রফিট ঠেকবে। সুতরাং এই যে স্টকগুলো বা এই যে স্টকের যে ভ্যারিয়েশান বা কিভাবে মাল্টিব্যাগার স্টকের সিলেকশন হয়, আপনাকে পার্টিশন ওয়াইজ আপনাকে দেখে স্টককে সিলেক্ট করতে হবে। তো সেইভাবে যদি আপনি স্টকে মনিটরিং করতে পারেন, নিশ্চিতভাবে আমরা সেই সব স্টকে কাজ করতে পারবো এবং রিটার্ন নিতে পারবো। এটা 900 টাকার, 900, 950 এই রেঞ্জের মধ্যে যখন আমরা এই স্টককে পিক করি, আজও মাল্টিব্যাগারের যারা কাজ করেছেন তারা জানেন যে তাদের স্টক কী পজিশনে রয়েছেন, এবং সুইংয়ে যারা কাজ করেছেন, আমি গ্রুপেও একাধিকবার দিয়েছি, একাধিকবার এই সব স্টকে আমরা প্রফিট বুকিং করেছি। সুতরাং আপনি আপনার স্ট্র্যাটেজি কিভাবে অ্যাপ্লাই করছেন সেই হিসেবে আপনার পোর্টফোলিও গ্রোথ করবে। এটাই হচ্ছে মাল্টিব্যাগার স্টকের সিস্টেম। এবং আপনি এই সাইকেলকে দেখে যখন স্টক পিক করবেন এবং অ্যানালিসিস করার চেষ্টা করবেন, তখন আপনি নিশ্চিতভাবে সাবস্টেন্সিয়াল গ্রোথ কামাবেন এবং লসের পরিমাণ অনেকাংশে কমে যাবে। দেখুন, সফল ইনভেস্টর যারা হয়েছে তারা কিন্তু যুক্তিবিদ্যার মাধ্যমে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই কিন্তু তারা অ্যানালিসিস করে কিন্তু তারা নিজস্ব পোর্টফোলিও বানিয়েছে। টেকনিক্যাল চার্টওয়ালাদের মতো কিন্তু নয় যে ওপরে একটা দাগ দিয়ে দিলাম, নিচে একটা দাগ দিয়ে দিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেল, ব্রেক করলে ওই আর ডাউন করলে ওই, এভাবে কিন্তু হয় না কখনোই। সুতরাং এগুলো যেটা বলছি, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস, যেটা শেখাটা বা জানাটা এতটা সহজ বিষয় নয়। ইচ্ছে যাদের আছে অবশ্যই তারা শিখতে পারবে। সো আজকে এই পর্যন্তই। আপনারা জানেন যে ট্রেডিং হাব বলে যে আমার ইউটিউব চ্যানেল, এখানে কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন নেই, কমপ্লিটলি আমি আমার যে অভিজ্ঞতা সেই অনুযায়ী মার্কেট অ্যানালিসিস করার চেষ্টা করেছি। এবং আপনারা ভালো লাগলে নিশ্চয়ই ফলো করবেন, কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করবেন পার্সোনালি, এবং ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু, কলিগ যেখানে আছে না কেন, এবং মার্কেটে সঠিক গাইডেন্সের সাথে সঠিকভাবে ইনভেস্ট করে রিটার্ন নেওয়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমি যেটা বলবো, সকলে মিলে শেখার চেষ্টা করুন। মার্কেটকে শিখতে পারলে অবশ্যই পোর্টফোলিও তৈরি হবে। ধন্যবাদ।